আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নার্সিংয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা ভাইটাল সাইন, যেটা আমাদের চিরজীবন কাজে লেগেই যাবে। নার্স তার ভাইটাল সাইন আজীবন, এটা তার প্রধান কাজের মধ্যে একটি। ভাইটাল সাইন আমাদের ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবারই প্রয়োজন। বিএসসি যারা মিডওয়াইফারি, ডিপ্লোমা মিডওয়াইফারি যারা, প্রত্যেকেরই ভাইটাল সাইন সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তো আজকে আমি একটু শর্টলি এটা আলোচনা করার চেষ্টা করব। আর এটার যেই নোটটা আমি এখানে ব্যবহার করতেছি সেটা আমার সাবেক প্রিন্সিপাল ম্যাম রেনা খাতুন ম্যাম, যিনি ডিজিএনএমের একজন উপপরিচালক ছিলেন, তার স্লাইড থেকে আমি এটি গ্রহণ করেছি। আশা করি এতে আপনাদেরও খুবই উপকার হবে। তো আমরা শুরু করি। আমরা আজকের টপিকে ভাইটাল সাইন সম্পর্কে মূলত তার প্রথম যে একটি বেসিক ফাংশন সেটা সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা আজকে জানতে পারবো মোটামুটি যে ভাইটাল সাইন কী, measurements of the body's most basic functions, when to assess vital signs, describe about the basic functions we mainly measure in checking vital signs। বা আমরা ভাইটাল সাইন যে মূল যেই জিনিসগুলো চেক করি আমাদের বডির যে ফাংশন, সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তবে আজকে শুধু একটি টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে টেম্পারেচার। শুরু করা যাক যে হোয়াট ইজ ভাইটাল সাইন্স। ভাইটাল সাইন্স আর মেজারমেন্টস of the body's basic physiological function that provide important information about a person's overall health and well-being। ভাইটাল সাইন হচ্ছে মেজারমেন্ট বা পরিমাপ কি একটা বডির বেসিক ফিজিওলজিক্যাল যে ফাংশন, আমাদের যে ফিজিওলজিক্যাল যে ফাংশনগুলো আছে এগুলোর একটা পরিমাপ, যেটা কি দেয় আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয় অ্যাবাউট এ পার্সন, একটি ব্যক্তির ব্যাপারে ওভারঅল তার স্বাস্থ্য এবং তার সুস্থতা সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা দেয় এই ভাইটাল সাইন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে, এবং ভাইটাল সাইনে আমরা যে মূলত যে জিনিসগুলো আমরা পরিমাপ করে দেখি আমাদের বডির যে মোস্ট বেসিক যে ফাংশনগুলো, তার মধ্যে প্রথম হচ্ছে টেম্পারেচার বা বডি টেম্পারেচার, সেকেন্ডলি হচ্ছে পালস রেট, থার্ডলি হচ্ছে রেসপাইরেটরি রেট, অ্যান্ড ফোর্থলি হচ্ছে ব্লাড প্রেশার। আরও কিছু আছে, তার মধ্যে একটি হচ্ছে পেইন। আমরা আজকে মূলত এই বডি টেম্পারেচার নিয়েই একটু আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নেই যে আমরা ভাইটাল সাইনটা কখন চেক করব বা কখন আমাদের জন্য ভাইটাল সাইনটা চেক করা গুরুত্বপূর্ণ। এখানে যেমন বলা হয়েছে যে আপন অ্যাডমিশন টু এনি হেলথ কেয়ার এজেন্সি, যখনই কোনো রোগী অ্যাডমিশন নেবে তখনই আমরা সর্বপ্রথম তার ভাইটাল সাইনটা চেক করব। এনি টাইম দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য পেশেন্টস কন্ডিশন, পেশেন্টের কন্ডিশন যখন একটু পরিবর্তন আমরা দেখব তখনই আমরা ভাইটাল সাইনটা চেক করব। বিফোর অ্যান্ড আফটার সার্জিক্যাল অর ইনভেসিভ ডায়াগনস্টিক প্রসিডিওর, সার্জারির আগে অথবা সার্জারির পরে দুটো সময়ই ভাইটাল সাইন চেক করতে হবে, এবং কিছু ডায়াগনস্টিক প্রসিডিউরেরও আগে পরে ভাইটাল সাইন চেক করা হতে পারে। বিফোর অ্যান্ড আফটার অ্যাক্টিভিটি দ্যাট মে ইনক্রিজ রিস্ক, কিছু কাজকর্ম আছে যেটা রিস্ক বৃদ্ধি করে, এর ফলেও আমাদের এর আগে এবং পরেও আমাদের ভাইটাল সাইন চেক করা যেতে পারে। এবং লাস্টলি বিফোর অ্যান্ড আফটার অ্যাডমিনিস্ট্রারিং মেডিকেশনস দ্যাট এফেক্ট কার্ডিওভাস্কুলার আর রেসপিরেটরি ফাংশনিং, এমন কিছু ড্রাগস বা মেডিসিনস বা মেডিকেশন যেটাই বলিস, কিছু আছে যেগুলো আমাদের কার্ডিওভাস্কুলার এবং রেসপিরেটরি সিস্টেমের ফাংশনিংয়ে কিছু গড়বড় করতে পারে। এর ক্ষেত্রে আমরা কিছু ড্রাগস দেওয়ার আগে এবং পরে ভাইটাল সাইনটা চেক করতে পারি। নাও উই উইল ট্রাই টু ডিসক্রাইব অ্যাবাউট দি মোস্ট বেসিক ফাংশনস অফ বডি। ফার্স্টলি আজকে আমরা বডি টেম্পারেচার নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, কেননা এই ভাইটাল সাইনের টপিকটা মোটামুটি একটি হিউজ টপিক। এটা বুঝতে হলে আমাদের একটু সময় নিয়ে বুঝতে হবে। তো আজকে আমরা চেষ্টা করব বডি টেম্পারেচারটা আলোচনা করার। আমরা কি জানি যে বডি টেম্পারেচারটা কী? Body temperature is the balance between the heat production due to chemical activities by the body and heat lost from the body through radiation, conduction, convection and vaporization। এখানে সিম্পলি ভাষায় বলা হচ্ছে বডি টেম্পারেচার হচ্ছে একটা ব্যালেন্স বিটুইন দ্য হিট প্রোডাকশন, হিট প্রোডাকশনের জন্য ব্যালেন্স। কীভাবে ব্যালেন্স করে, এটা যদি সিম্পল ভাষায় বলি, যে আমাদের বডিতে কিছু কেমিক্যাল অ্যাক্টিভিটিস হয় যার কারণে আমাদের বডির হিট প্রোডাকশন হতে পারে, এবং এই অতিরিক্ত হিটগুলোকে বডি আবার বের করে দেয়।
একটা ব্যালেন্সের জন্য। সেটা কি? বিভিন্ন মাধ্যমে করে, যেমন রেডিয়েশন, কন্ডাকশন, কনভেকশন, ভ্যাপোরাইজেশন। রেডিয়েশন বলতে বিভিন্ন তরঙ্গ মাধ্যমে আমাদের বডি থেকে হিট বের করে দেওয়া হয়। কনভেকশন অর্থ হচ্ছে, কন্ডাকশন অর্থ যে আমাদের বডি যদি তাপে থাকে, আমরা জানি যে তাপীয় বস্তু যেখানে তাপ কম সেদিকে তাপটা ছেড়ে দেয়। আমাদের বডি যখন এরকমই তাপ বেশি বৃদ্ধি হয়ে যায় ভিতরে, তখন বডি কন্ডাকশন এবং কনভেকশনের মাধ্যমে যেদিকে তাপ কম মানে এয়ারে তাপটা ছেড়ে দেয়। ভ্যাপোরাইজেশন মেনলি একদম সিম্পল ভাষা যদি বলি যে আমরা যে ঘামি বা আমাদের সুইট গ্ল্যান্ডের মাধ্যমে আমরা যে সুইটিং করি বা ঘাম হয়, এটাই বোঝানো হয়েছে। এর মাধ্যমে আমাদের টেম্পারেচারটা বডি থেকে কমানো হয়। এই যে একটা বাড়ানো কমানো, এই ব্যালেন্সটাই হচ্ছে আমাদের বডি টেম্পারেচার। আমরা একটু বডি টেম্পারেচার মেনলি টাইপস দেখি। বডি টেম্পারেচার মেনলি আসলে দুই ধরনের হয়, একটা কোর টেম্পারেচার, একটা সারফেস টেম্পারেচার। কোর টেম্পারেচারটা হচ্ছে, ইট ইজ দ্য টেম্পারেচার অফ ডিপ টিস্যু। আমাদের যে ডিপ টিস্যু আছে, এটার যে টেম্পারেচারটা, এটাই হচ্ছে মেনলি আমাদের কোর টেম্পারেচার। যেমন কিছু উদাহরণ দিচ্ছি আমরা, ক্রেনিয়াম, থোরাক্স, অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই যে যে ক্যাভিটিগুলো আছে আমাদের ইন্টারনাল অর্গানের ওইদিকে, সেগুলো হচ্ছে মেনলি কোর টেম্পারেচার। এটা মেনলি 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98.6 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। সারফেস টেম্পারেচারের দিকে যদি তাকাই আমরা, ইট ইজ দ্য টেম্পারেচার অফ দি স্কিন, দ্য সাবকিউটেনিয়াস টিস্যু অ্যান্ড ফ্যাট। আমাদের যে স্কিন আছে, সাবকিউটেনিয়াস লেয়ার আছে এবং ফ্যাট আছে, এইখানে যে টেম্পারেচারটা মেনলি থাকে সেটা হচ্ছে আমাদের সারফেস টেম্পারেচার। When is that orally the average body temperature of an adult is between 36.7 degree Celsius and 37 degree Celsius। মানে এইখানের যে টেম্পারেচারটা, এটা মোটামুটি 98 ডিগ্রি ফারেনহাইট থেকে 98.6 ডিগ্রি ফারেনহাইটের মধ্যেই থাকার চেষ্টা করে। দ্য অ্যাভারেজ নর্মাল বডি টেম্পারেচার অ্যান্ড নর্মাল রেঞ্জ অফ বডি টেম্পারেচার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কোশ্চেন আসতে পারে বা এমসিকিউ আসতে পারে, এমনকি ভাইবা বোর্ডেও ধরতে পারে। দ্য অ্যাভারেজ নর্মাল বডি টেম্পারেচার ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাজ 98.6 ডিগ্রি ফারেনহাইট। এখানে বলা হয়েছে যে আমাদের যে অ্যাভারেজ বডি টেম্পারেচার, এটা 98.6 ডিগ্রি ফারেনহাইট ধরা হয়েছে, বা 37 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি আমরা। Some studies have shown that normal body temperature can have a wide range from 97 degrees Fahrenheit to 99 degree Fahrenheit। বলা হয়েছে যে কিছু স্টাডির মাধ্যমে জানা গেছে যে নর্মাল বডি টেম্পারেচার যেটা আমাদের বডির, সেটা 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে, বা 36.1 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এটা আমাদের বডির নর্মাল রেঞ্জ। তো পরীক্ষা যদি কখনো নর্মাল সম্পর্কে আসে, তাহলে আমরা 97 ডিগ্রি ফারেনহাইট থেকে 99 ফারেনহাইট অথবা সেলসিয়াসটাও দিতে পারি। এবং আমাদের অ্যাভারেজ বডি টেম্পারেচার সেটা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এখন আমরা দেখি কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের হিট প্রোডাকশন করে বডির। তার মধ্যে কয়েকটি নাম আমি এখানে দিয়েছি। প্রথম যেই জিনিসটি আছে বেসাল মেটাবলিক রেট বা বিএমআর, যেটাকে আমরা জানি। এটা মেন কথা হচ্ছে আমাদের দৈনন্দিন আমরা যে কাজগুলো করি, যার কারণে আমাদের মেটাবলিক কাজগুলো হয় ভিতরে, যেমন আমরা শ্বাস নেই, শ্বাস ত্যাগ করি, এই যে কিছু কাজ আছে, এইগুলোর মাধ্যমে আমাদের বডি হিট প্রোডাকশন করে। মাসেল অ্যাক্টিভিটি, যদি কেউ এক্সারসাইজ করেন, দৌড়াদৌড়ি করেন, কাজকর্ম করেন, তাহলেও তার হিট প্রোডাকশন হবে। যেটা আমরা যদি সিম্পলি যদি বুঝি যে আমরা কাজকর্ম করলে আমাদের গরম বেশি লাগে, এটাই মাসেল অ্যাক্টিভিটি। থাইরক্সিন আউটপুট, আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ড কিছু হরমোন রিলিজ করে, তার মধ্যে একটা হচ্ছে থাইরয়েড। এই থাইরক্সিন হরমোন রিলিজ হওয়ার কারণেও হিট প্রোডাকশন হতে পারে। এজ যাদের এইজের সাথে হিট প্রোডাকশনের একটা রিলেশন আছে। যাদের বয়স খুবই কম, মানে ইয়াং এজে যারা এবং যারা ওল্ডার এজের, তাদের থার্মোরেগুলেটরিটা খুবই দুর্বল থাকে, তাদের খুব সহজে হিট প্রোডাকশন হতে পারে। জেন্ডার, মেল ফিমেলের কিছু আলাদা কিছু ফাংশনের জন্য হিট প্রোডাকশন হতে পারে। ডায়োনাল ভেরিয়েশনস, এটা বোঝানো হচ্ছে যে আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের টেম্পারেচার একরকম থাকে, আবার যখন সন্ধ্যা হয় তখন আরেক রকম টেম্পারেচার হয়, এটাই ডায়োনাল ভেরিয়েশনস। এক্সারসাইজের মাধ্যমেও হিট প্রোডাকশন হতে পারে। এপিনেফ্রিন অ্যান্ড sympathetic stimulation, this immediately increases the rate of cellular metabolism in many body tissue। এপিনেফ্রিন একটি হরমোন, আর সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা হচ্ছে আমরা সিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমে আমাদের বডির যে সেলুলার মেটাবলিজম আছে, এটা বৃদ্ধি হয় বা বেড়ে যায়, যার কারণেও বডি হিট প্রোডাকশন বাড়িয়ে দেয়। অল্টারেশনস ইন বডি টেম্পারেচার, বডি টেম্পারেচারের বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে আজকে ভাগের মধ্যে বিশেষত হাইপার থার্মিয়া এবং হাইপোথার্মিয়াটাই আমরা সবাই বিশেষ করে জানি।
তার মধ্যে একটা এখানে বলা হয়েছে পাইরেক্সিয়া। পাইরেক্সিয়াটা কি? এ বডি টেম্পারেচার অ্যাবভ দি ইউজুয়াল রেঞ্জ ইজ কল্ড পাইরেক্সিয়া। মানে নর্মাল যে রেঞ্জ আছে, নর্মাল যে অ্যাভারেজ যে টেম্পারেচার আছে, এর থেকে যদি বৃদ্ধি পায় বা বেড়ে যায় সেটাকে আমরা পাইরেক্সিয়া বলি, বা হাইপারথার্মিয়া বলি, বা ফিভার বলি। নিচে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, এটা পরীক্ষা আসতেও পারে এমসিকিউতে, যে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ হাইপার পাইরেক্সিয়া? এ ভেরি হাই টেম্পারেচার 41 ডিগ্রি সেলসিয়াস অর 105 ডিগ্রি ফারেনহাইট ইজ কল্ড হাইপার পাইরেক্সিয়া। 105 ডিগ্রি ফারেনহাইট অথবা 41 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় সেটাকে হাইপার পাইরেক্সিয়া বলা হয়। এখন আসে আমরা হাইপোথার্মিয়ার ক্ষেত্রে। হাইপোথার্মিয়াটা বিশেষ করে কখন হয়ে থাকে? যখন এক্সেসিভ কোল্ড এনভায়রনমেন্ট, যদি এনভায়রনমেন্ট খুবই শীতল থাকে, এর কারণে হাইপোথার্মিয়া হতে পারে। ইনঅ্যাডুকুয়েট হিট প্রোডাকশন টু কাউন্টারেক্ট দি হিট লস। আমাদের বডি যদি পর্যাপ্ত হিট প্রোডাকশন না করতে পারে হিট লসের তুলনায়, এই ব্যালেন্সটা যদি না করতে পারে, এর কারণেও হাইপোথার্মিয়া হতে পারে। ইম্পেয়ার্ড হাইপোথ্যালামাস রেগুলেশন। আমরা জানি আমাদের বডির যে টেম্পারেচার কন্ট্রোল করে আমাদের ব্রেনের যে অংশটা, সেটা হলো হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসে যদি কোনো গণ্ডগোল হয়, এই ক্ষেত্রেও হাইপোথার্মিয়া হতে পারে। এখন আমরা দেখব যে কী কী সাইটে আমরা এই বডি টেম্পারেচারটা আমরা দেখতে পারি বা অ্যাসেস করতে পারি। ওরালিতে আমরা অ্যাসেস করতে পারি। এটা ওরালিতে যে নর্মাল যে আমাদের টেম্পারেচারটা, সেটা হলো 37 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা মোটামুটি খুবই কমনলি এই ওরালিতেই চেক করা হয়। আমাদের যে সাবলিঙ্গুয়াল আছে, মানে বা জিহ্বার নিচে যে সাবলিঙ্গুয়াল আছে, এখানে দিয়ে মাপা হয়। 3 থেকে 5 মিনিট রাখলেই এটা থেকে মোটামুটি একটা অ্যাকুরেট আমরা মাপ পেতে পারি। এবং আমাদের দেশে সবচেয়ে বেশি জিনিসটা মাপা সেটা হলো ফার্মেসিতে গেলে আমরা দেখবো এক্সিলারি বা বগল তলে যেটা বলি, বা আমাদের বাহুর তলে দেয় এক্সিলারি। এই এক্সিলারিতেও মোটামুটি আমরা অ্যাকুরেট পাই, কিন্তু এই ক্ষেত্রে একটু 36 ডিগ্রি সেলসিয়াস হয়, যার কারণে আমাদের 0.5 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা প্লাস যোগ করে নিই, তাহলে আমাদের অ্যাকুরেট মানটা আসে। এবং এটার জন্য সবচেয়ে উত্তম হলো যদি 7 থেকে 10 মিনিট রাখা হয়, তো আমরা একটা ভালো ফলাফল পাবো। তবে সময় স্বল্পতা আমাদের দেশে 2-3 মিনিট রাখা হয়। রেকটালে সব থেকে অ্যাকুরেট মাপটা পাওয়া যায়। রেকটালে 2 থেকে 3 মিনিট রাখলে আমরা অ্যাকুরেট মাপটা পাই, যেটা 37 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অ্যাকচুয়াল মাপের জন্য 0.5 ডিগ্রি সেলসিয়াস একটু মাইনাস করলে আমরা আরও অ্যাকচুয়ালটা পাবো। টিম্পানিক মেমব্রেন, এটা অর্থ হচ্ছে আমাদের কানের যে টিম্পানিক মেমব্রেন আছে, এইখানেও এই টেম্পারেচার মাপা যায়। এটা খুবই স্বল্প সময়, 1 মিনিটেরও কম সময় প্রয়োজন হয়। এর মাধ্যমে আমরা টেম্পারেচার মাপতে পারি। ফরহেড বা কপাল, এটা সবারই জানা আছে যে আমরা কিছু হলে সবার আগে কপালটাই হাত দিয়ে চেক করি, যে তার টেম্পারেচারটা আমরা বোঝার চেষ্টা করি। এই 5টাই মেনলি আমরা টেম্পারেচার মেপে থাকি, 5টার মাধ্যমেই: ওরালি, অ্যাক্সিলারি, রেকটাল, টিম্পানিক মেমব্রেন অ্যান্ড ফরহেড। কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে যাদেরকে ওরাল থার্মোমিটার বা ওরালি মাপা যাবে না থার্মোমিটারের মাধ্যমে, এবং যাদেরকে রেকটাল থার্মোমিটার বা রেকটালি মাপা যাবে না। কীরকম? যেসব বাচ্চারা 6 বছরের বয়স কম বা চাইল্ড আন্ডার 60 ইয়ার, তাদেরকে আপনি ওরালি থার্মোমিটার ইউজ করে টেম্পারেচার মাপতে পারবেন না। আনকনশাস পেশেন্ট, যারা অজ্ঞান অবস্থায় আছে, সেসব পেশেন্টকে আপনি ওরালি থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপতে পারবেন না। সাইকেট্রিক পেশেন্টদেরও আপনি একই ওরালি মাপতে পারবেন না। পেশেন্ট হু ক্যান নট ব্রিথ ফ্রম হিজ নোজ, যে পেশেন্ট নাক দ্বারা শ্বাস নিতে পারতেছে না, তাকে আপনি ওরালি থার্মোমিটার দ্বারা চেক করতে পারবেন না। মাউথ সার্জারি ইনফেকশন, যার মুখে সার্জারি হয়েছে এবং ইনফেকশন আছে, তাকে আপনি ওরালি মাপতে পারবেন না। পেশেন্ট অন অক্সিজেন মাস্ক, যেসব পেশেন্ট অক্সিজেন মাস্ক দ্বারা নিয়ন্ত্রিত অক্সিজেন থেরাপি চলছে, তাদেরকে আপনি ওরালি থার্মোমিটার দ্বারা মাপতে পারবেন না। কন্ট্রাইন্ডিকেশন অফ রেকটাল থার্মোমিটার, রেকটালি আপনি কিছু পেশেন্টকে মাপতে পারবেন না। তার মধ্যে একটি হচ্ছে রেকটাল সার্জারি যাদের করা হয়েছে, তাদেরকে আপনি রেকটালি মাপতে পারবেন না। প্র্যাকটিক্যাল ডিসঅর্ডার, এটা হবে রেকটাল ডিসঅর্ডার। রেকটালি যে ডিসঅর্ডারগুলো হয়ে থাকে, তার মধ্যে একটু উদাহরণ আমি দিয়েছি হ্যামোরয়েডস। এসব ডিজিজ যাদের আছে, তাদেরও আপনি রেকটালি মাপতে পারবেন না। ডায়রিয়া যাদের আছে, তাদেরও আপনি রেকটালি মাপতে পারবেন না। টাইপস অফ থার্মোমিটার, থার্মোমিটারের অনেকগুলো টাইপস আছে, তার মধ্যে প্রধান যে 3টা টাইপস পাওয়া যায়: ইলেকট্রনিক থার্মোমিটার বা ডিজিটাল থার্মোমিটার যেটাকে আমরা বলে থাকি, গ্লাস থার্মোমিটার যেটা আমরা সবাই চিনি, এবং টিম্পানিক মেমব্রেন থার্মোমিটার। এখানে আমি একটি ছবি দেওয়ার চেষ্টা করেছি ছোটোখাটো। এই যে ডিজিটাল এয়ার দেখতে পাচ্ছেন আপনারা, ডিজিটাল এয়ার থার্মোমিটার, এটা দ্বারা কানে টিম্পানিক মেমব্রেন সেটা মাপা হয়ে থাকে।
তারপরে এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা ডিজিটাল প্রোব থার্মোমিটার, এটা দ্বারা আমরা যে অ্যাক্সিলার মাধ্যমে মাপতে পারি, এই যে ছবিতে দেখানো হয়েছে। আরেকটা লাস্টে দেখতে পাচ্ছেন আমরা ফোরহেড থার্মোমিটার, এটা আমরা করোনার মধ্যে সবথেকে বেশি দেখতে পেয়েছি। করোনার মধ্যে আমাদের কপালের সামনে এই একটা গানের মতো, সেটার মাধ্যমেও সহজে থার্মোমিটার মাপা যায়। তো আজকের মতো আশা করি এতটুকু আপনাদের জন্য ভালো হবে। ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আমরা অন্যান্য যে বেসিক ফাংশন আছে ভাইটাল সেন্সর, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।